নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজ আমাদের অস্ট্রিয়া সালজবার্গ শহরের শেষ দিন, আর এই শহর ছাড়ার আগে কেন এই শহরের নাম সালজবার্গ সেটা আপনাদের জানানোর জন্যই আজ আমার ডিটেল ব্লগটি তৈরি করা। তবে ব্লগটা সামান্য একটু বড়, কারণ আমার যে সারা জীবনের অভিজ্ঞতা আজকের ব্লগের মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি ভীষণই উত্তেজনাপূর্ণ এবং বিস্ময়। তাই প্রতিটি মুহূর্তেই রয়েছে আপনাদের জন্য অনেকটা সারপ্রাইজ, এবং আমি নিজেও এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হব তা আমি কখনোই ভাবিনি। তাই এখন বাজে সকাল 7টা, আর আমাদের এয়ারবিএনবিতে থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেদের খাবার যাতে নিজেরা বানিয়ে খেতে পারি। ইউরোপের বাইরের খাবার দাবার খাওয়াটা একটু মুশকিল, তাই সকালবেলা উঠে চা এবং ব্রেকফাস্ট করে দুপুরের লাঞ্চটুকু বানিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এটিই হলো সালজবার্গ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সলজ্যাক নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো হলো অস্ট্রিয়ান অ্যালপসের চূড়া। আর অস্ট্রিয়ান অ্যালপসটি পার করলেই কিন্তু ওইদিকে জার্মানি কান্ট্রি। চলুন এখন বাস ধরে চলে যাই আমাদের ডেস্টিনেশনে, আর আপনাদেরকে আমি প্রতিটা মুহূর্তেই আজকে প্রতিটি ব্লগের মাঝেই জানাবো এই সালজবার্গ শহরের ইতিহাস সম্পর্কে। এখন আমরা চলে এসেছি সালজবার্গ ওয়েলটেন, যেটি কথার অর্থ হলো সল্ট মাইন বা নুনের খনি। সালস কথার অর্থ জার্মান ল্যাঙ্গুয়েজে হলো সল্ট, আর তার সাথে সাথে এই যে নেক্সট ফ্রেজটা অর্থাৎ বার্গ, এই কথাটি এসছে কিন্তু সম্পূর্ণ একটি ল্যাটিন শব্দ থেকে। সালজবার্গ শহরকে কিন্তু সল্ট ক্যাসেল নামেও অভিভূত করা হয়, কারণ বিশ্বের প্রাচীনতম লবণের খনিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমরা আছি সালস ওয়েলটেন সালজবার্গ অর্থাৎ নুনের খনি। চলুন, আমরা টিকিট কেটে নিয়েছি আর আমাদের ট্যুরটা এখান থেকেই শুরু হলো। পুরো লবণের খনিটা আপনাদের জন্য খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। 90 মিনিটের একটা ট্যুর এখানে হয়, তার জন্যে কিন্তু আমাদের দুজনের টিকিটের পিছু খরচা পড়েছে এক একজনের 38 ইউরো করে, মানে ভারতীয় টাকায় প্রায় 3500 টাকা। এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটি ইউজ করেন, তাই আমি খুব অল্প সংখ্যক জার্মানে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার চেষ্টা করলাম। এখন আমরা রয়েছি একটি বিরাট বড় প্রজেক্টর রুমের ভিতরে, যেখানে প্রথমেই দেখানো হবে যে এই নুনের খনির উৎপত্তি কিভাবে হয়েছে, কেন এটি বিশ্বের প্রাচীনতম লবণের খনি, এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে দর্শকদের জন্যেই একেবারে তৈরি করে রাখা। আর তার সাথে সাথে প্রজেক্টরের মাধ্যম দিয়ে কিছু ছবি আপনাদের সঙ্গে দেখাতে আমি বলবো যে এটি প্রায় প্রি হিস্টোরিক যুগের লবণের খনি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 450 বছর আগে যখন আয়রন এজ বা লৌহ যুগ ছিল, তখন কিন্তু এখানে লবণ আবিষ্কার হয়েছিল। লবণ মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। খাদ্য সংরক্ষণের মাধ্যমে প্রজন্মকে বেঁচে থাকতে সাহায্য করে এই লবণ। লবণ কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে রক্ত সঞ্চালনের সঠিক পরিমাণ বজায় রাখতে কিন্তু সাহায্য করে এই লবণ। তাই লবণের গুরুত্ব ঠিক কতটা আমাদের জীবনে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তাই চলুন এই প্রজেক্টর রুমে লবণের ঠিক কতটা গুরুত্ব সেটি দেখার পর আস্তে আস্তে এগিয়ে চলি লবণের খনির উদ্দেশ্যে। তবে স্বচক্ষে লবণের খনিটি দেখার আগে খুব বেশি পরিমাণে প্রয়োজন এটি সঠিক পোশাকের, যেখানে এই জায়গাটিতে আসলেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলি এক জায়গায় জমা করে রেখে এবং তাদের দেওয়া এই পোশাকটি পরেই কিন্তু লবণের খনিতে প্রবেশ করতে হবে, কারণ সম্পূর্ণভাবে নুন কিন্তু আমাদের পোশাক আশাকগুলিকে নষ্ট করতে পারে। সেই জন্য আমরা দুজনেই তৈরি হয়ে গেছি তাদের দেওয়া এই পোশাকটি পরে। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্ট করে। এবার এই যে ছোট ছোট লকারগুলি দেখছেন, এর মধ্যে আমাদের ব্যাগ, পার্স এই সমস্ত বা দামি কোনো ক্যামেরা থাকলে এখানে কিন্তু জমা করে রেখে যাওয়ার অনুরোধ করছেন। হাতের মোবাইলটি সাথে করে নিয়ে যাওয়াই যায়, আর এই যে চাবিটা এটি আমাদের সাথেই থাকবে। আমরা যখন আবার ফিরে আসব তখন এখান থেকে আবার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কালেক্ট করে নেব। চলুন তাহলে এখন যাওয়া যাক। তবে অবশ্যই আমাদের সাথে একজন গাইড থাকবেন, যিনি হলেন এনার নাম হলো জ্যাক। ইনি একজন জার্মান বাসিন্দা। ইনি অবশ্যই আমাদের জার্মান এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই পুরো নুনের খনি সম্পর্কে বুঝিয়ে বলবেন।
তবে অন্যান্য ভাষাভাষীর মানুষদের কিন্তু একটা হেডসেট দেওয়া হয়েছে, যেখানে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওনারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটি সিলেক্ট করে কিন্তু শুনে নিতে পারবেন। ফলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধাজনক হবে না। যেহেতু আমরা অল্প বিস্তর জার্মানটা বুঝি এবং ইংলিশটা মোটামুটি ভালোই বলতে এবং বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমাদের হেডসেট নেওয়ার বা অন্য রকম কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়েনি। চলুন এখন মেন এন্ট্রান্সের মধ্যে দিয়ে লবণের খনির ভিতরে পৌঁছে যাই। এই পুরো ট্যুরটাই আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে এবং মনে হয়েছে এটা আমার কাছে একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তবে সল্ট মাইনে ঢোকার আগে কিন্তু প্রত্যেকটি পরিবারের একটি করে ছবি তুলে নেওয়া হচ্ছিল, কারণ যেহেতু এটা সল্ট মাইন, সেই জন্য খুবই দরকার যারা আমাদেরকে দায়িত্ব করে এই সল্ট মাইনের ভিতরে নিয়ে যাচ্ছে তাদের কাছে একটি তথ্য রাখা, যে কজন সল্ট মাইনের ভিতরে প্রবেশ করেছে, কারা কারা পরিবার এবং তাদের কি নাম, কত বয়স এবং তারা কোন কান্ট্রি থেকে এসছে। আর এই হলাম আমরা, বসে পড়েছি এখন এই মাইন ট্রেনের ভিতরে, যেটার মধ্যে করে এই সল্ট মাইনের ভিতরে আমরা যাব। এই যে সন্দীপন বসে আছে আর আমাদের সামনে সামনে অনেক কাপেলি বসে রয়েছেন, সবাই খুবই এক্সাইটেড, সবার চোখের মুখে সেই এক্সাইটমেন্টের ছাপ। আর আমাদের গাইড যিনি আমাদেরকে সাথে নিয়ে যাবেন, জ্যাক, উনিও চলে এসছেন। চলুন এখন আমাদের যাত্রা শুরু হলো সল্ট মাইনের উদ্দেশ্যে। আজ মনে হচ্ছে অনেক কিছু দেখব, অনেক কিছু জানবো, আর সেই উত্তেজনাটাই যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। চলুন দেখতে দেখতে আমরা প্রবেশ করেছি সল্ট মাইনের ভিতরে। আর এই সল্ট মাইনটি কিন্তু অস্ট্রিয়ার ডার্নবাগ মালভূমির ওপরে অবস্থিত একটি লবণের খনি। অস্ট্রিয়ার সলসবার্গ শহর ছাড়াও হ্যালিয়েন, হালস্ট্যাট এবং বার্কেনস্টাইন গর্ডন, এই তিনটি জায়গাতেও কিন্তু লবণের খনি রয়েছে। তবে সব থেকে পুরনো হলো সলসবার্গ এবং হালস্ট্যাট। আর আপনাদেরকে আমি সলসবার্গের লবণের খনিটি এখন ঘুরিয়ে দেখানোর জন্য প্রবেশ করেছি সেই লবণের খনির ভিতরে। পুরোপুরি পাহাড়ের নিচে এই লবণের খনিটি রয়েছে। এই যে লেখা রয়েছে, ওয়েলকাম টু সল্ট মাইন। প্রায় ২৬০০ বছর আগে লৌহ যুগে এখানে প্রথম লবণ আবিষ্কার শুরু হয়েছিল এবং এই লবণ আবিষ্কারের পিছনের প্রক্রিয়াটি কিন্তু আরও অনেক আগে থেকে শুরু। 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীর ভূত্বক যখন ঠান্ডা হয়েছিল, তখন লবণাক্ত আদিম মহাসাগর কিন্তু তৈরি হয়েছিল। বর্তমানে যে জায়গাটি এখন অস্ট্রিয়া এবং জার্মানি, সেখানে ছিল একটি বিশাল সমুদ্র দ্বারা আচ্ছাদিত। ধীরে ধীরে সময়ের সাথে সেই সমুদ্রের জল বাষ্পীভূত হয় এবং লবণ স্ফটিকগুলি সমুদ্রের নিচের দিকে চলে যায়। এইভাবেই কিন্তু লবণের আবিষ্কার। 21st সেঞ্চুরিতে প্রথম 120 মিটার নিচে কিন্তু এই লবণ আবিষ্কারের প্রক্রিয়াটি শুরু করেছিল এখানকার মানুষ। তখন সম্পূর্ণভাবে কিন্তু হাতের মাধ্যমে এখানকার লবণ আবিষ্কারটি হতো। এখন সময়ের সাথে সাথে উন্নত মেশিন প্রযুক্তির দ্বারা কিন্তু লবণগুলি এই পাথরের মধ্যে থেকে ভেঙে ভেঙে তুলে নিয়ে আসা হয়। আর আমাদের গাইড আমাদেরকে ইনস্ট্রাকশান দিলেন কিভাবে এটার ভিতর দিয়ে যেতে হবে খুব সাবধানে। সেটি মেনে কিন্তু ওনার সাথে সাথেই আমরা এখন চলেছি লবণের খনিটির আরও ভিতরের দিকে। 1978 সাল থেকে এই লবণের খনিটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি সুন্দর করে এখনও পর্যন্ত পরিশোধিত হয়নি যে লবণগুলো যা খনি থেকে উত্তোলন করা হয়েছে, সেগুলোকে এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সল্ট ট্যাবলেট দেখুন কীরকমভাবে এখানে বিরাট বড় একটা বক্সের মধ্যে জমিয়ে রাখা রয়েছে। প্রতিটি জায়গাতেই কিন্তু এরকম প্রচুর প্রচুর নুন এরকম সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এগুলো কিন্তু এখনও পর্যন্ত পরিশোধিত হয়নি, সময় লাগবে এগুলো পরিশোধিত হতে। দেখছেন লেখা আছে সল্ট ট্যাবলেটস। আর এই যে দেখুন পুরো বাক্স বন্দি করা কি সুন্দর স্ফটিক সল্ট ট্যাবলেটগুলো রয়েছে। লবণ খনন কাজটি কিন্তু ছিল খুব বিপজ্জনক। আর এই বিপজ্জনক কাজটি করতে গিয়ে কিন্তু অনেক মানুষ মৃত্যুর শিকার হয়েছেন এবং সেই কারণের জন্যে আজ উন্নত প্রযুক্তির দ্বারা কিন্তু লবণ খনন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। লবণ খননটি বিপজ্জনক ছিল তার কারণ লো ব্লাড প্রেশার, ডিহাইড্রেশনের শিকার হতেন বহু মানুষ। তাই আমরা এখন এই প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখব যে কিভাবে এখন উন্নত প্রযুক্তির মাধ্যম দিয়ে লবণ খনন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
এই প্রসঙ্গে আপনাদের জানাই, এখানকার লবণ খনন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। মাটির তলায় যে লবণগুলি জমে রয়েছে, প্রথমে আগে বোর হোল প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেখানে জল দেওয়া হয় এবং পরবর্তী স্টেপে লিচিং প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু সেখান দিয়ে নুন তোলা হয়। আপনারা এখন যে চার্চটিকে চোখের সামনে দেখছেন, সেটি যখন আপনাদের আমি ভিয়েনা শহরটি ঘুরিয়ে দেখাবো তখন এই চার্চটি সম্পর্কে আপনাদের বলবো। এই সবচেয়ে বড় চার্চটির সমান 120 মিটার নিচে কিন্তু এখন আমরা মাটির তলায় রয়েছি, ঠিক এতটা গভীরতার মধ্যে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবং এই প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে যে এখানে লবণ পরিশোধিত হয়ে জমা হচ্ছে, ঠিক সেই জায়গাটিতে কিভাবে কাজ করছে এখানকার মানুষেরা। এই লবণ যে প্রক্রিয়াটি, লবণের যে এই যে শিল্প, এটির মাধ্যম দিয়ে কিন্তু অস্ট্রিয়া, জার্মানিতে বছরে প্রচুর টাকা আয় হয়। এটি কিন্তু একটি বিরাট বড় ইন্ডাস্ট্রি। আর এই জায়গাটি আপনাদের দেখাই, এই জায়গাটি দেখে সত্যি খুব বিস্ময়কর লেগেছিল যে মানুষ তখন সত্যি কাজের তাড়নায় কোথায় না কোথায় যেত। এই যে অন্ধকার জায়গাটি দেখতেন, এই অন্ধকার জায়গাটি দিয়ে নাকি আগেরকার দিনে খনি মজুররা এখানে প্রবেশ করত, আর এইভাবেই অন্ধকারের মধ্যে প্রাণের ঝুঁকি হাতে নিয়েই নাকি খনন কাজটি সম্পন্ন করত এবং প্রচুর প্রচুর লবণ সেখান থেকে তুলে নিয়ে আসতো। চলুন এই জায়গাটি দেখার পর প্রজেক্টরে কিভাবে লবণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে আধুনিক যুগে, সেটি দেখার পর এখন হতে চলেছে একটি বড় বিস্ময়। আমরা স্টেট বর্ডার ক্রস করব। আমরা এখন রয়েছি অস্ট্রিয়াতে, মাত্র 5 মিটার দূরত্বেই আমরা স্টেট বর্ডার ক্রস করে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসায় পৌঁছে যাব জার্মানি, শুধুমাত্র মাটির তলা দিয়ে। সত্যি ব্যাপারটা কি বিস্ময়কর না? এমনভাবে মাটির ভিতরে সুড়ঙ্গ কাটা হয়েছে যে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছতে মাত্র 5 মিটার দূরত্বে সময় লাগলো। 2 মিনিটও লাগলো না, চলে এসলাম আরেকটা দেশে যেখানে কোনো রকম কোনো ভিসা, পাসপোর্ট ছাড়াই। আর আমরা এখন যে ঘরটির মধ্যে রয়েছি সেখানে রয়েছে উন্নত ধরনের মেশিন। আর এখন হাতে কেটে প্রাণের ঝুঁকি নিয়ে লবণ উত্তোলন করা হয় না। এই মেশিনটির সাহায্যে পাহাড় কেটে লিচিং প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু লবণ উত্তোলন করা হয়। জার্মান বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিলিয়ে আমাদের গাইড আমাদের যেটি বুঝিয়ে বলেছেন যেভাবে লবণ উত্তোলন হয়, সেটি আপনাদেরকে আমি বাংলায় বুঝিয়ে বলছি। প্রথমে এই মেশিনটির সাহায্যে পাহাড়কে কাটা হয় এবং পাহাড়ের সঙ্গে মিশে থাকে লবণ। তারপরে বোরহোল প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটার ভিতরে বোরহোল করে জল দেওয়া হয় এবং জলের সাথে পাহাড়ের বিভিন্ন রকমের ধুলো, ময়লা, টুকরো, নোংরা, লবণ সবটাই মিশে যায়। সেই জলকে উপরে তুলে একটি বিরাট বড় বয়লারের সাহায্যে জলটাকে বাষ্পীভূত করে ছেঁকে সেখান থেকে কিন্তু নুন উত্তোলন করা হয় এবং তারপরে সেটা পরিশোধিত করে মার্কেটে বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সত্যি কি আশ্চর্যজনক না ব্যাপারটা? আর আমাদের কিন্তু জার্মানি থেকে অস্ট্রিয়া আসতে ট্রেনে সময় লেগে গেছিলো 3.5 ঘন্টা, কিন্তু এখানে পৌঁছতে মাত্র লাগলো 2 মিনিট। আর এখন আমরা আরও মাটির তলায় যাব, সেই জন্য এই কাঠের স্লাইডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু মাটির তলায় প্রবেশ করতে হবে। সেখানে কোনো সিঁড়ি, লিফট কোনো কিছুই নেই। তাই আমাদের গাইড এখন আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা স্লাইডিংয়ের মধ্যে বসে নিজেদের মানে কোনো রকমভাবে আঘাত যাতে না হয়, কিভাবে যেতে হবে সেটাই এখন আমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছেন। চলুন অনেক রকমের নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেই টুকরো টুকরো অভিজ্ঞতা। খুব সুন্দরভাবে ওই স্লাইডিংয়ের মাধ্যম দিয়ে আমরা কিন্তু মাটির আরও অনেকটা গভীরে প্রবেশ করেছি। এখানে দেখব নুনের বিভিন্ন রকমের ভাগ, যেটা বহু বছর আগে উত্তোলন হয়েছিল, এখন সেটা অনেকটা বিরল। রয়েছে সল্ট ক্রিস্টাল, রয়েছে জিপসাম সল্ট, তার সাথে সাথে আপনাদের দেখাবো আমি সবথেকে রেয়ারেস্ট আর ওল্ডেস্ট সল্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হলো ব্লু সল্ট। এই প্ল্যানেটের নাকি সবথেকে ওল্ড সল্ট ব্লু সল্ট। আর তার সাথে সাথে জিপসাম ক্রিস্টাল এবং ওল্ড সল্ট, এবং এটি হলো সল্ট ক্রিস্টাল দিয়ে তৈরি একটি সুন্দর উপহার, যেটি ছেলে কোনো মাইন যদি থাকতেন, অর্থাৎ ছেলে খননকারী মাইন কোনো মেয়ে খননকারীকে পছন্দ হলে এরকম সল্ট ক্রিস্টাল দিয়ে ফুল বানিয়ে নাকি তাকে উপহার দেওয়া হতো। জিনিসটা কি সুন্দর দেখুন। আর এটি নাকি প্রথম সল্ট ক্রিস্টাল দিয়ে তৈরি এরকম সুন্দর একটি উপহার।
চলুন সব থেকে ডিপেস্ট পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এই ট্যুরটার। আমরা পৌঁছবো 1150 মিটার গভীরতায়। যাওয়া যাক এখন এই কাঠের স্লাইডিং চড়ে। দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমাদের। কেমন? কি নুন পড়ছে? দেওয়ালের গায়ে পুরো নুন। এখন হাতে ধরে প্রয়োগ করে দেখার পালা যে পাহাড়ের মধ্যে নুনগুলো ঠিক কীভাবে জমে থাকে। সালজবুর্গের সল্ট মাইন থেকে কিন্তু কি নুন পাওয়া যায় আপনাদের বলি। এডিবেল পিঙ্ক সল্ট পাওয়া যায়, এডিবেল ডার্ক পিঙ্ক সল্ট পাওয়া যায়, সল্ট পাওয়া যায় এবং রক সল্ট পাওয়া যায়। যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট এবং সবথেকে বেশি উপকারী সল্ট নামে জানা যায়, সেই সল্টটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। জানেন আমাদের পুরো এই যে গ্লোবাল সাপ্লাই হয় নুনের, সেটা কিন্তু তার প্রথম দুটি স্থানে রয়েছে জার্মানি এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। জার্মানি থেকে প্রতি বছর 15 মিলিয়ন টন কিন্তু নুন অন্যান্য কান্ট্রিতে যায় এবং রাশিয়া থেকে 10 মিলিয়ন টন। দেখুন পাহাড়ের গায়ে পিঙ্ক কালারের সমস্ত কিন্তু পিঙ্ক সল্ট, রক সল্ট এইভাবেই কিন্তু জমে রয়েছে। এখান থেকেই কিন্তু কেটে কেটে খনন করে পরিশোধিত করে কিন্তু সম্পূর্ণভাবে পুরো সারা বিশ্বে কিন্তু পাঠানো হয়। দেখছেন কি সুন্দর, একদম হাতে ধরে দেখছি এই নুন পরখ করে দেখছি একেবারে পিঙ্ক কালারের হয়ে রয়েছে। দেখুন পিঙ্ক সল্টগুলো, কি অসম্ভব ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আজ। এই যে লেখা রয়েছে 450 BC অর্থাৎ বিফোর ক্রাইস্ট আয়রন এজ। আর এখন দেখব আর খেয়েও দেখব যে সেই তখনকারের উত্তোলিত নুন কেমন স্বাদের ছিল। দেখছেন এগুলো সমস্ত কিন্তু রক সল্ট। আর এখন আমাদের গাইড আমাদের একেবারে ট্যুরের শেষের দিকে নিয়ে চলে এসেছেন আর এখন পরখ করে দেখাবেন যে এখানকার উত্তোলিত খনি নুনের স্বাদ কীরকম হয়। চলুন একটু খেয়ে দেখা যাক। এত সুন্দর অভিজ্ঞতা, নুন হাতে পরখ করে দেখলাম, নুন একটু খেয়েও দেখব যে একেবারে খনি থেকে উত্তোলিত নুন ঠিক কেমন খেতে হয়। এখন সন্দীপনের খাবার পালা, এরপরে আমি আবার নিয়ে একটু খেয়েছিলাম। খারাপ না, ভালো খেতে। নুন আর নুনের মতন না। There's a train back out. Yeah, thank you guys for visiting. Thank you for participating. I hope you learned something. I hope you had some fun. Yeah, look out today. Hope to do again. And thank you. All right, just follow me back outside again. Thank you very much. All right. আমরা আমাদের ট্যুর গাইড জ্যাককে অনেকটা ধন্যবাদ জ্ঞাপন করে এখন ফিরছি স্টেট বর্ডারের মাধ্যম দিয়ে জার্মানি টু অস্ট্রিয়ার উদ্দেশ্যে। আর আমার এই স্টেট বর্ডার ক্রস করার ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে। তবে আমাদের যে গাইড ছিলেন জ্যাক, তিনি একজন জার্মান হলেও এত স্পষ্টভাবে ইংরাজি উচ্চারণ করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে ওনাকে সত্যি অনেকটা মন থেকে শ্রদ্ধা এবং অনেকটাই ভালোবাসা। কারণ উনি না থাকলে এত সুন্দরভাবে সল্ট মাইনের ভিতরে ট্যুরটা হয়তো আমাদের ইনকমপ্লিট রয়ে যেত। তবে আবারও আমরা ঠিক একইভাবে মাইন ট্রেনের মাধ্যম দিয়ে কিন্তু ফিরে যাব সেই স্টার্টিং পয়েন্টটা যেখান থেকে আমরা এসেছিলাম। আমাদের জন্য কিন্তু আরও অনেকটা সারপ্রাইজ বাকি ছিল, খুশি হওয়া বাকি ছিল আরও অনেকটাই। কারণ খনি থেকে উত্তোলিত লবণ কিন্তু আমাদের শেষে উনি উপহার হিসাবে দিয়েছিলেন, আর সেটা পেয়ে কিন্তু এই সল্ট মাইন ভিজিট করার আনন্দটা অনেক দ্বিগুণ হয়ে গেছিলো। সন্দীপন আমি দুজনেই ভীষণ খুশি হয়েছি এত মূল্যবান লবণ পেয়ে, কারণ খনি থেকে উত্তোলিত লবণ সহজেই হয়তো মেলে না। এই যে সেটিই হলো, এই যে লেখা রয়েছে সালস অর্থাৎ লবণ, ক্রিস্টাল সালস, এগুলো প্রত্যেকটি দুজনে দুটো পেয়েছি। আর এই জায়গাটির নাম যেহেতু ব্যাডিশ, তাই লেখা রয়েছে ব্যাডিশ ক্রিস্টাল সালস। আর এই যে ওপরে লেখা ওল্ডেস্ট ভিজিটার মাইন ইন দ্য ওয়ার্ল্ড 1608 18ই এপ্রিল 1608 সাল থেকে এই ওল্ডেস্ট মাইনটি খুলে দেওয়া হয়েছিল সকল মানুষের দেখার জন্যে। চলুন এখন এই মাইন ট্রেনে চড়ে সল্ট মাইন থেকে বেরোনোর আগে একটা অনেক বড় কাজ বাকি। এখানে রয়েছে একটি বিরাট বড় ব্ল্যাকবোর্ড,
তার উপরে লিখে রেখে যেতে চাই, আমি আর সন্দীপন ভারতবর্ষ থেকে এই সুন্দর জায়গাটি দেখতে এসেছিলাম, আমাদের হয়েছে একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তাই এখানে আমরা লিখে রেখে গেলাম দুজনের নাম, উই আর কাপল ফ্রম ইন্ডিয়া, অরিজিতা অ্যান্ড সন্দীপন। এটি ছিল আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, আর আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করতে পেরে আমি খুব খুব খুশি হয়েছি। আপনারা অবশ্যই ব্লগটি দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ব্লগটি একটু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার কাছে বাঁচা মানে প্রতিদিন খুব সুন্দর করে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা। আমার কাছে বাঁচা মানে কালকের সূর্য উদয় দেখতেই হবে এবং আরও একটা দিন বাঁচতে হবে, কারণ পৃথিবীর অলিগলি রাজপথে ছড়িয়ে আছে এমন বহু সুন্দর সুন্দর জায়গা এবং জানতে হবে তাদের সম্পর্কে। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের খুব মনের কাছাকাছি হয়, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।